একাত্তরে আমি ক্লাস সিক্সের ছাত্র। আমাদের পরিবারটা তখন নানাভাবেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই সময় আমি ডায়েরি লিখতাম একটা সাদা খাতায়। যা যা দেখতাম বা শুনতাম লিখে ফেলতাম। স্বাধীনতার পরও খাতাটা ছিল। তারপর আর একসময় পেলাম না। এখন আফসোস হয়, খাতাটা থাকলে অনেক ঘটনা জানা যেত। কিছু কিছু ঘটনা আমার এখনও মনে আছে। ভাবলাম, আচ্ছা লিখে রাখলে কেমন হয়। একসময় তো এগুলিও হারিয়ে যাবে। তরুণ প্রজন্ম বরং জানুক আমরা কি সময় পার হয়ে এসেছি। সেই সময়কার বিচ্ছিন্ন ঘটনা নিয়ে এই একাত্তরের রোজ নামচা। কিছু কিছু ঘটনা আবার ইদানিংকালে শোনা। এগুলোর বেশিরভাগই অনেকখানির তবুওতে ছাপা হয়েছিল। যে বইটা আমি পড়তে যাচ্ছি সেটার নাম একাত্তরের রোজ নামচা। লিখেছেন আহসান হাবিব। আর একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে বইয়ের ভূমিকা। এই বইটা প্রকাশিত হয়েছিল বর্ষা দুপুর প্রকাশনা সংস্থা থেকে। প্রথম প্রকাশ হয়েছিল ২১শে গ্রন্থমেলা ২০১২ সালে। গভীর রাতে এক হিন্দু প্রধান গ্রামে হামলা করল পাক আর্মি। গুলি আর আগুন দিয়ে তছনছ করে দিল গ্রামটাকে। সবাই পালাচ্ছে। পাশেই বিশাল নদী। যদি নৌকা দিয়ে কোনো মতে পার হওয়া যায় নদীটা, তবেই জানে বাঁচা যেতে পারে। রাতের অন্ধকারে সবাই ছুটছে নদীর দিকে। রমাকান্ত তার স্ত্রী আর ছোট ২ পুত্রকন্যা নিয়ে ছুটছেন। মেয়েটি কোলে, ছেলেটার হাত ধরে রেখেছেন মা। হঠাৎ মুখ থুবড়ে পড়লেন মা। কি হলো? রমাকান্ত হতভম্ব। আমার গুলি লেগেছে, কোনো মতে বললেন স্ত্রী সুধা। বুকের কাপড় ঠিক ঠিক করছে রক্তে। তুমি ওদের নিয়ে পালাও, কোনো মতে বললেন স্ত্রী। রমাকান্ত দেরি করলেন না। ছেলে মেয়ের হাত ধরে ছুটছেন। নদীর ঘাটে নৌকা বেশি ছিল না। সবাই হুড়োহুড়ি করে উঠছে। একটায় কোনো মতে উঠলেন রমাকান্ত। শক্ত করে ধরে রেখেছেন ছেলে আর মেয়েকে। নদীটা পার হতে পারলে হয়। নৌকা চলতে শুরু করলো। মাঝ নদীতে হঠাৎ মর্টারের শেল আঘাত হানল নৌকায়। ছিন্ন ভিন্ন হয়ে গেল নৌকাটা। রমাকান্ত ছেলে আর মেয়ে নিয়ে ডুবে গেলেন উত্তাল নদীতে। ২ হাতে দুজনকে ধরে রেখে কোনো মতে ভেসে থাকার চেষ্টা করলেন, কিন্তু তিনি পারছেন না। যে কোনো একজনকে ছেড়ে দিলে হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু কাকে ছাড়বেন? ছেলেকে না মেয়েকে? দ্রুত চিন্তা চলছে তার মাথায়। তিনি অন্ধকার রাতে নদী আর চোখের পানি এক করে মেয়েটাকেই ছেড়ে দিলেন। তিনি কি ভেবে ছেড়েছিলেন মেয়েটিকে? হয়তো ভেবেছেন, মেয়ে তো একসময় পরের ঘরে চলেই যাবে, বরং ছেলেটাই থাক, শেষ বয়সে বাবাকে দেখবে। এমনটা? মেয়েটি ভেসে গেল। তিনি এক হাতে ছেলেটিকে ধরে উত্তাল নদী সাঁতরে কোনো মতে অন্য পাড়ে উঠে এলেন। আর আশ্চর্য হয়ে আবিষ্কার করলেন, তিনি ডান হাতে ধরে আছেন তার মেয়েটিকে। তিনি রাতের অন্ধকারে ছেলেটাকেই ছেড়ে দিয়েছিলেন, বুঝতে পারেননি। তরুণ ছেলে মুক্তিযুদ্ধে যেতে চায়, বাবার মন সায় দেয় না। তার চুপচাপ ঘরোয়া ছেলেটিকে পারবে ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে যুদ্ধ করতে? কিন্তু বাবা জানেন না, ছেলে গোপনে ঢাকায় গেরিলাদের সঙ্গে যুক্ত হয়ে একের পর এক অপারেশন করে চলেছে। ছেলে যে গভীর রাতে ফিরে স্টেনগান লুকিয়ে রাখে তার ঘরে, সেটাও তিনি জানেন না। বাবা কেন, তাদের বাসার কেউই জানেন না তাদের বড় ছেলে গোপনে এক ভয়ঙ্কর মুক্তিযোদ্ধা। চলছিল ভালোই, কিন্তু হঠাৎ একদিন ছেলের 2 বন্ধু এলো তার খোঁজে। মা চেনেন তাদের, খুশিও হলেন তাদের দেখে। কতদিন পর এলো তারা। তাদের দুপুরে খেতেও দিলেন। খেয়ে দিয়ে তারা ফিরেও গেল হাসি মুখে। বলে গেল, খালাম্মা, পারভেজকে বলার দরকার নেই আমরা এসেছিলাম।
আমরা আবার আসব। সহজ সরল মা বুঝতেই পারলেন না তারা আলবদর। সে রাতেই আবার তারা এলো। এবার তাদের হাতে অস্ত্র, ভাবভঙ্গি অন্যরকম। বাইরে অপেক্ষা করছে সাদা মাইক্রোবাস। কোনো কথা নেই। পারভেজকে জোর করে ধরে তুলল সাদা মাইক্রোবাসে। ছোট ভাই ফিরোজ ছুটে গেল। ভাইয়াকে কোথায় নিয়ে যাচ্ছে? ওরা হ্যাঁচকা টানে ছোট ভাই ফিরোজকেও তুলে নিল। দিনটা ছিল 14ই ডিসেম্বর। তার দুদিন পরে 16ই ডিসেম্বর। দেশ স্বাধীন হয়ে গেল। রক্তস্নাত স্বাধীন বাংলায় ফিরে এলো না শুধু তারা দুই ভাই। পাকিস্তানি বাহিনী বাবাকে হত্যা করতে নিয়ে গেল। বাবার চোখ বাঁধা। বাবার বিরুদ্ধে অভিযোগ তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। রাজাকাররাই তাকে ধরে এনেছে। বাবাকে দাঁড় করানো হলেও গুলি করার জন্য। হঠাৎ কোত্থেকে খবর পেয়ে ছুটে এলো তার কিশোর পুত্র। দু হাতে জড়িয়ে ধরল বাবাকে, চিৎকার করে বলল, আমার বাবাকে মেরো না, আমার বাবাকে মেরো না। মিলিটারির নির্দেশে কিশোর ছেলেটিকে টেনে হিঁচড়ে সরানো হলো। ছেলেটি আবার ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, আমার বাবাকে মেরো না, আমার বাবাকে মেরো না। এবারও তাকে টেনে হিঁচড়ে সরানো হলো। আবারও একই ঘটনা ঘটল। এবার মিলিটারিরা নির্দেশ দিল গুলি করার। গর্জে উঠল কয়েকটা রাইফেল। ছিটকে পড়ল বাবা আর ছেলে একসঙ্গে। সবাই আশ্চর্য হয়ে দেখল কিশোর ছেলে বাবাকে জড়িয়ে ধরে থাকলো, আর ভয়ঙ্কর মৃত্যু তাদের গ্রাস করল একসঙ্গে।